জীবনের সবচেয়ে বড় জুয়াটা আসলে কি? মানে আমরা প্রতিদিন খেলি অথচ টেরও পাই না। একটু ভাবলে দেখা যাবে এটা কিন্তু শেয়ার বাজার নয় বা ধরুন ক্যারিয়ারের কোনো বড় সিদ্ধান্তও নয়। রাইট। এই জুয়াটা আসলে শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন আমরা প্রতিদিন সকালে গাড়ির ইঞ্জিন স্টার্ট করি বা ধরুন ওই রাস্তায় হাঁটার জন্য পা বাড়াই। হ্যাঁ, আর আমাদের সবার মনে একটা খুব স্বাভাবিক বিশ্বাস কাজ করে যে আজকের দিনটাও ঠিক অন্য সব সাধারণ দিনের মতোই কাটবে। আমরা সবাই তো কোনো না কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলি, তাই না? একদম তাই। আর দরজা লক করার সময়ে আমাদের মনের গভীরে এই ধারণাটা একদম গেঁথে থাকে যে দিন শেষে আমরা আবার এই পরিচিত জায়গাতে সুস্থ অবস্থায় ফিরে আসব। এক্স্যাক্টলি। কিন্তু যে রাস্তাটা আমরা প্রতিদিন ব্যবহার করছি তার আসল রূপটা কি কখনো গভীরভাবে বিশ্লেষণ করে দেখা হয়েছে? আমরা কি সত্যিই জানি প্রতিদিন সকালে আমরা কাদের হাতে নিজেদের জীবনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি? এটা অত্যন্ত ভয়ঙ্কর আর একই সাথে খুব বাস্তব একটা প্রশ্ন। কারণ রাস্তা শুধু পিচ ঢালা একটা পথ বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম নয় আসলে। হুম, একটা জটিল ইকোসিস্টেম বলা যায়। ঠিক। যদি একটু তলিয়ে দেখা হয়, রাস্তা হলো এমন একটা জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার সম্পূর্ণ অপরিচিত মানুষের তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো একসাথে মিলে একটা জটিল বাস্তুতন্ত্র তৈরি করে। আর আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাটাতেই ফোকাস করব। দারুণ। তো আমাদের আজকের সোর্স মেটেরিয়ালটা কি? আমাদের কাছে রয়েছে সৈয়দ আব্দুল হাকিমের লেখা অত্যন্ত সময়োপযোগী একটা বই, হাড় ঘাড়সে এক সৈনিক। আমরা আজ শুধুমাত্র এই বইটির প্রথম অধ্যায় দ্য রোড উই শেয়ার এর উপর ভিত্তি করে আমাদের আলোচনা সাজিয়েছি। আচ্ছা, দ্য রোড উই শেয়ার। হ্যাঁ, আমাদের মূল মিশন হল প্রতিদিনের যাতায়াতের পেছনের মনস্তত্ত্ব আর রাস্তায় আমাদের নিজেদের অজান্তে তৈরি হওয়া বিপজ্জনক অভ্যাসগুলোর গভীরে যাওয়া। তাহলে ব্যাপারটা একটু আনপ্যাক করা যাক। প্রতিদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা দেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু আমাদের জীবনের একটা বিশাল অংশের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এমন সব মানুষদের হাতে যাদের নাম বা চেহারা কোনোটাই আমরা জানি না। এক্স্যাক্টলি। ধরুন ব্যাংকের লাইনে বা কোনো হাসপাতালের ওয়েটিং রুমে দাঁড়ালে পাশের অপরিচিত মানুষটা বড়জোর আমাদের বিরক্তির কারণ হতে পারে। সে হয়তো একটু ধাক্কা দিল বা সিরিয়াল ভেঙে কিছুটা সময় নষ্ট করল। বড়জোরে একটু কথা কাটাকাটি হলো আর কি। রাইট। কিন্তু রাস্তায় ব্যাপারটা একদম আলাদা। রাস্তায় ওই একই অপরিচিত মানুষটার একটা ছোট্ট ভুল বা ধরুন মাত্র ১ সেকেন্ডের একটা ভুল হিসাব কারো পুরো জীবন চিরতরে শেষ করে দিতে পারে। সত্যি। আর বইয়ের প্রথম অধ্যায়ে খুব চমৎকারভাবে এই বিষয়টাকে শেয়ার্ড কনসিকুয়েন্সেস বা ভাগ করে নেওয়া পরিণতি হিসেবে উল্লেখ করা হয়েছে। রাস্তায় থাকা প্রতিটি মানুষের মনোযোগ বা অ্যাটেনশন তার আশেপাশের সবার নিরাপত্তার সাথে ওতপ্রোভাবে জড়িত। তার ব্যাপারটা এমন যে আমরা সবাই সবার সাথে একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। হ্যাঁ, অনেকটা সেরকমই। ধরা যাক হাইওয়েতে দুটো গাড়ি পাশাপাশি চলছে। চালকদের মধ্যে কোনো পূর্বচুক্তি হয়নি, তারা একে অপরকে চেনেন না, তাদের মধ্যে কোনো কথাও হয়নি। এমনকি তারা একে অপরের দিকে তাকায়ওনি হয়তো। ঠিক বলেছেন। তবুও ওই নির্দিষ্ট কয়েক কিলোমিটার রাস্তার জন্য তারা একে অপরের বেঁচে থাকার জন্য পুরোপুরি দায়ী। এখানে কোনো চুক্তি নেই, তবু আমরা সবাই একে অপরের জন্য রেসপন্সিবল। বাপরে! আচ্ছা, এখানে আমার একটা খটকা লাগছে। আমরা তো সমাজের আরও অনেক ক্ষেত্রে অপরিচিত মানুষের উপর নির্ভর করি। ধরুন কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা তো শেফের উপর ভরসা করি যে তিনি খাবারে বিষ মেশাবেন না। হ্যাঁ, বা ধরুন পচা খাবার দেবেন না। রাইট। এটাও তো এক ধরনের অন্ধবিশ্বাস। তাহলে রাস্তার এই শেয়ার্ড কনসিকুয়েন্সেসের বিষয়টা এত আলাদা বা এত বিপজ্জনক কেন? এটা খুব সুন্দর একটা তুলনা। কিন্তু আসলে রেস্টুরেন্টের শেফ আর রাস্তার অপরিচিত চালকের মধ্যে একটা বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। রেস্টুরেন্টের শেফের একটা জবাবদিহিতা আছে, তার ব্যবসার সুনাম আছে। হ্যাঁ, সেখানে একটা পূর্বনির্ধারিত লেনদেনের সম্পর্ক আছে। এক্স্যাক্টলি। কিন্তু রাস্তায় ওই অপরিচিত চালকের সাথে আমাদের কোনো চুক্তি নেই। সেখানে সম্পর্কটা তৈরি হয় সেকেন্ডের ভগ্নাংশে, এবং সেটা পুরোপুরি বেনামি বা বলা যায় অ্যানোনিমাস। কেউ কাউকে চেনে না। রাইট। যখন দুটো গাড়ি ৮০ কিলোমিটার বেগে একে অপরকে ক্রস করে, তখন সেখানে কোনো সামাজিক চুক্তি কাজ করে না। সেখানে কাজ করেন নিছক ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। আমরা বছরের পর বছর ধরে প্রতিদিন এই বেনামি ঝুঁকির মধ্যে দিয়ে যাই বলে এর ভয়াবহতাটা আমাদের মস্তিষ্ক আর প্রসেস করতে পারে না। ব্রেন এটাকে ব্লক করে দেয়।
অনেকটা তাই। আমাদের মস্তিষ্ক এটাকে স্বাভাবিক বা নরমাল হিসেবে ধরে নেয়। হোয়াটসঅ্যাপে যেমন ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার হয়, আমাদের ব্রেনও এই ঝুঁকিটাকে ফিল্টার করে দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলে। তার মানে এই যে প্রতিদিনের অভ্যাসের কারণে ঝুঁকিটাকে আর ঝুঁকি বলে মনে না হওয়া, এটাই হলো সবচেয়ে বড় বিপদের কারণ। কিন্তু এখানেই তো বিষয়টা আরও বেশি কনফিউজিং হয়ে ওঠে। কিভাবে? মানে সাধারণ যুক্তি কি বলে? সাধারণ যুক্তি বলে যে যদি কেউ একই রাস্তায় প্রতিদিন যাতায়াত করে তবে তো তার আরও বেশি নিরাপদ থাকার কথা, তাই না? ফ্যামিলিয়ারিটির কথা বলছেন। হ্যাঁ, ধরুন বাড়ির সামনে রাস্তাটা, যেটা গত 10 বছর ধরে পরিচিত। ঠিক কোথায় স্পিড ব্রেকার আছে, কোথায় রাস্তাটা একটু সরু হয়ে গেছে, কোথায় রাস্তার পাশে একটা স্কুল আছে, এগুলো তো একদম মুখস্থ থাকার কথা। অভিজ্ঞতা বা এই ফ্যামিলিয়ারিটি তো আমাদের আরও পারফেক্ট, আরও নিরাপদ করে তোলে, তাই নয় কি? যুক্তিটা শুনতে খুব নিখুঁত মনে হলেও বইয়ের বিশ্লেষণে দেখা যায় এই পরিচিতি বা ফ্যামিলিয়ারিটি আসলে আমাদের মস্তিষ্কে একটা বিশাল লুকানো ফাঁদ তৈরি করে। ফাঁদ? মানে পরিচিত রাস্তা বেশি বিপজ্জনক? হ্যাঁ, একটা খুব শক্তিশালী এবং বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে বইটিতে। একটা স্কুল ভ্যানের কথা চিন্তা করা যাক। ধরুন ভ্যানটার সিট ক্যাপাসিটি হলো ৬ জন, কিন্তু প্রতিদিন সেখানে ১২ জন বাচ্চাকে গাদাগাদি করে তোলা হচ্ছে। বাপরে, ডাবল! এটা তো আমাদের দেশে খুব কমন একটা দৃশ্য। একদম। তো একজন অভিভাবক প্রতিদিন সকালে গেটে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছেন এবং নিজের বাচ্চাকেও ওই ভ্যানে তুলে দিচ্ছেন। তিনি কি কিছু বলছেন? বেশিরভাগ ক্ষেত্রেই না। কারণটা কি হতে পারে? উম, কারণ গত 1 বছর বা তারও বেশি সময় ধরে ওই ভ্যানটা এভাবেই চলছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। তার মানে যেহেতু কিছুই হয়নি, তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে এটাই নিরাপদ। একদম নিখুঁতভাবে ধরেছেন। মানুষের মস্তিষ্ক এভাবেই কাজ করে। ১২ জন বাচ্চাকে একটা ৬ সিটের গাড়িতে পাঠানোটা আসলে প্রতিদিন একটা বিপজ্জনক জুয়া খেলা। এটা কোনোভাবেই নিরাপদ নয়। হ্যাঁ, ফিজিক্স তো আর মানবে না যে এটা প্রতিদিন হয়। রাইট। কিন্তু যেহেতু গত ১ বছর ধরে কোনো খারাপ পরিণতি হয়নি, তাই ওই অভিভাবকের মনে এই বিপজ্জনক কাজটাই নিরাপদ বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই যে প্রতিদিন বিপদ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা, এটা মানুষের মনে একটা মিথ্যে নিরাপত্তা বা ফলস সেন্স অফ সিকিউরিটি তৈরি করে। বিষয়টা ভাবলু শিউরে উঠতে হয়। তার মানে আমরা স্রেফ ভাগ্যক্রমে বেঁচে যাওয়াটাকে আমাদের দক্ষতা বা সেফটি বলে ধরে নিচ্ছি। আমরা ভাবছি আমরা খুব কন্ট্রোলে আছি, কিন্তু আসলে আমরা স্রেফ লাকি। হ্যাঁ, আর একটু আগে যে প্রতিদিনের পরিচিত রাস্তার কথা বলা হলো, সেটার পেছনের স্নায়বিক বা মনস্তাত্ত্বিক মেকানিজমটাও আরও চমকপ্রদ। অভিজ্ঞতা বা পরিচিতি আসলে আমাদের অ্যাক্টিভ অ্যাটেনশন বা সক্রিয় মনোযোগকে স্টোর্ড মেমরি বা সঞ্চিত স্মৃতিতে পরিণত করে। একটু দাঁড়ান। এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। অ্যাক্টিভ অ্যাটেনশন আর স্টোর্ড মেমরি, মানে এই দুটো কিভাবে রাস্তা নিরাপত্তার সাথে যুক্ত? কোনো দৈনন্দিন উদাহরণ দিয়ে বোঝানো যায় কি? আচ্ছা, আম, আমাদের মস্তিষ্ককে একটা স্মার্টফোনের সাথে তুলনা করা যাক। ওকে। যখন আমরা নতুন কোনো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করি, তখন ফোনের প্রচুর প্রসেসিং পাওয়ার খরচ হয়, ব্যাটারি বেশি যায়। এটা হলো অ্যাক্টিভ অ্যাটেনশন, কারণ মস্তিষ্ক প্রতিটি নতুন তথ্য প্রসেস করছে। বুঝতে পারছি। কিন্তু যখন কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আগে থেকে চলছে, তখন সেটা খুলতে আর তেমন এনার্জি লাগে না। আমাদের মস্তিষ্ক আসলে খুব অলস, সে সবসময় এনার্জি বাঁচাতে চায়। আচ্ছা। যখন কেউ প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যায়, তখন মস্তিষ্ক আর নতুন করে চারপাশটা পর্যবেক্ষণ করে না। সে তার ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপ বা স্টোর্ড মেমরি থেকে ড্রাইভ করে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে চোখ রাস্তার দিকে থাকলেও মস্তিষ্ক আসলে মেমরি কার্ড থেকে ডেটা পড়ছে, লাইভ স্ট্রিমিং দেখছে না। ঠিক। বইয়ের উদাহরণটা দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরা যাক, প্রতিদিনের পরিচিত রাস্তায় একটা বড় পাথর পড়ে আছে বা একটা গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, এমন তো হামেশাই হয়। তো যে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, সে জানে ওই পাথরটা বা গর্তটা ঠিক কোথায়। সে যখন গাড়ি চালিয়ে ওই পাথরের কাছাকাছি আসে, তখন সে তার স্টোর্ড মেমরি বা মানসিক ম্যাথ ব্যবহার করে ঠিক শেষ মুহূর্তে হঠাৎ করে ব্রেক কষে বা ধরুন গাড়িটা একটু সাইড করে নেয়। রাইট। তার নিজের কাছে এটা হয়তো একটা দুর্দান্ত স্কিল বা রিফ্লেক্স। সে ভাবে, বাহ, আমি তো দারুণ গাড়ি চালাই। কিন্তু আসল বিপদটা কোথায় জানে? আসল বিপদটা হলো তার ঠিক পেছনে থাকা গাড়িটার জন্য। পেছনের চালক হয়তো আজই প্রথম এই রাস্তায় এসেছে। তার মস্তিষ্কে তো ওই পাথরের কোনো ম্যাপ নেই। একদম তাই। পেছনের চালক ওই হঠাৎ ব্রেকের জন্য বিন্দুমাত্র প্রস্তুত থাকে না।
পরিচিত রাস্তার চালক যখন স্মৃতি থেকে ড্রাইভ করে শেষ মুহূর্তে ব্রেক কষেন তখন পেছনের গাড়িটা এসে ভয়াবহ গতিতে ধাক্কা মারতে পারে। বাপরে! একজনের যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা পরিচিতি সেটা অন্যের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা যখন পরিচিত রাস্তায় গাড়ি চালাই তখন আমরা রাস্তা পড়তে বা রিড করতে ভুলে যাই। মানে আমরা ধরে নিই যে প্রতিদিন যেমন ছিল আজও তেমনই থাকবে। হ্যাঁ, ওই যে নাথিং হ্যাপেন্স, লিভ ইট, বা কিছুই তো হয় না, ছাড়ো তো, ব্যাপার না। এই মানসিকতা তৈরি হয় শুধু ভাগ্যক্রমে বারবার বেঁচে যাওয়ার কারণে, আমাদের কোনো অসাধারণ দক্ষতার কারণে নয়। এই স্মৃতি থেকে ড্রাইভ করার বিষয়টা সত্যি চিন্তায় ফেলার মতো। আমরা তো তাহলে একটা ঘোরের মধ্যে ড্রাইভ করি। আচ্ছা, এই যে আমরা বর্তমান মুহূর্তের কথা বলছি, রাস্তা তো আর কোনো সাজানো গোছানো বা নিয়ন্ত্রিত পরিবেশ নয়। না, মোটেও না। তো বইটাতে রাস্তার এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কিভাবে তুলে ধরা হয়েছে? কারণ রাস্তায় তো শুধু একই ধরনের গাড়ি চলে না। বইয়ের প্রথম অধ্যায়ে রাস্তার এই মিশ্র ইকোসিস্টেমের খুব নিখুঁত একটা চিত্র আঁকা হয়েছে। একই রাস্তার ওপর দিয়ে একটা কয়েক টনের ভারী মালবাহী ট্রাক চলছে, তার ঠিক পাশ দিয়েই একটা ছোট প্রাইভেট কার দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তার সাথে তো বাস, বাইক এগুলো আছে। রাইট। আর একটু সাইডে হয়তো একটা রিকশা বা সাইকেল চলছে, রাস্তার কিনারা ধরে হেঁটে চলেছে স্কুলের বাচ্চারা, আবার হাইওয়েতে হঠাৎ করে হয়তো একটা ধীর গতির ট্র্যাক্টর উঠে পড়েছে। সবাই একই স্পেস শেয়ার করছে। এই পরিস্থিতিটাকে আমি একটা মাল্টিপ্লেয়ার ভিডিও গেমের সাথে তুলনা করতে পারি। ধরুন, এমন একটা গেম যেখানে হাজার হাজার প্লেয়ার একই ম্যাপে খেলছে। ইন্টারেস্টিং উপমা। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো একজন প্লেয়ার একটা নিয়মে খেলছে। ট্রাকের নিয়ম সাইকেলের সাথে মিলছে না, আবার সাইকেলের লজিক প্রাইভেট কারের সাথে মিলছে না। পথচারীর কাছে নিয়ম হলো যেদিক দিয়ে শর্টকাট পাবো সেদিক দিয়ে যাব, আর প্রাইভেট কারের চালক ভাবছেন রাস্তা ফাঁকা পেলেই স্পিড বাড়াবো। সবাই যার যার নিজের নিয়মে চলছে। এক্স্যাক্টলি। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই গেমে কোনো রিসপন বা মরি গেলে আবার ফিরে আসার সুযোগ নেই। একবার গেম ওভার মানে চিরকালের জন্য গেম ওভার। উপমাটা অত্যন্ত শক্তিশালী এবং বাস্তব। নিয়ম এবং বাস্তবতার মধ্যে যে একটা বিশাল ফারাক আছে, সেটাই এখানে মূল সমস্যা। আর এই মিশ্র পরিস্থিতিতে যখন মানুষের ব্যক্তিগত ইগো বা অভ্যাস যুক্ত হয়, তখন বিপদ বহুগুণ বেড়ে যায়। ইগো। রাস্তায় আবার ইগো কিভাবে কাজ করে? বইটিতে টোলগেটের একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত বিরক্তিকর উদাহরণ দেওয়া হয়েছে, যা থেকে আমরা মানুষের সাইকোলজি বুঝতে পারি। আচ্ছা, টোলগেটের ব্যাপারটা, ওখানে আবার ইগোর কি আছে? টোলগেট তো স্রেফ টাকা দেওয়া আর বেরিয়ে যাওয়ার জায়গা। ধরুন একটা টোলগেট তৈরি করা হয়েছে এমনভাবে যাতে প্রতিটি গাড়ি গড়ে 15 সেকেন্ডের মধ্যে পার হয়ে যেতে পারে। এটা একটা সিস্টেম। কিন্তু একজন চালক ভুল করে অন্য লেনে বা ইমার্জেন্সি লেনে ঢুকে পড়েছেন। হ্যাঁ, এমন ভুল তো হতেই পারে। এখন সাধারণ বুদ্ধি বা নিয়ম কি বলে? তার উচিত ছিল সোজা বেরিয়ে গিয়ে পরে কোনো ব্যবস্থা করা বা ভুল স্বীকার করে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে কি ঘটে? তিনি তার ইগোর বশবর্তী হয়ে গাড়িটা রিভার্স করতে শুরু করেন, পেছনের দিকে আসতে চান। ও গড! আর তার মানে হলো তার পেছনে থাকা আরও ৩-৪টে গাড়িকেও বাধ্য হয়ে রিভার্স করতে হবে। ঠিক, ওই একজনের 15 সেকেন্ডের একটা ভুল সিদ্ধান্তের কারণে বা নিজের ভুলটা স্বীকার না করার ইগোর কারণে পেছনের সবার 5 থেকে 10 মিনিট সময় নষ্ট হয়। পুরো সিস্টেমটা অচল হয়ে যায়। এটা তো আমি নিজের চোখেই কতবার দেখেছি। মানুষ কিছুতেই নিজের ভুল মানতে চায় না। এখানে সমস্যাটা শুধু সময়ের নয়, সমস্যাটা হলো দৃষ্টিভঙ্গির। ওই চালক ভেবেছেন এই রাস্তার নিয়মটা অন্যদের জন্য, আমার পরিস্থিতিটা আলাদা। এটাকে বলা যায় এক ধরনের মেন ক্যারেক্টার সিনড্রোম, যেখানে মানুষ ভাবে পুরো পৃথিবীটা শুধু তার সুবিধা মতোই চলা উচিত। বাবরে, এই আমার পরিস্থিতি আলাদা ভাবাটাই তো সব সর্বনাশের মূল। আচ্ছা, হাইওয়ের ডিভাইডারের আরেকটা যে উদাহরণ বয়ে আছে, সেটাও তো ঠিক একই রকম মনস্তত্ত্ব থেকে আসে, তাই না? একদম। হাইওয়ে দিয়ে একটা গাড়ি হয়তো সঠিক স্পিডে এবং সব নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখা গেল ডিভাইডারের মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে উল্টো দিক থেকে একজন ইউ-টার্ন নিচ্ছেন। রং সাইড দিয়ে ইউ টার্ন, এটা তো সুইসাইডাল। হ্যাঁ, কিন্তু কেন করছেন? কারণ তার গ্রামটা বা গন্তব্যটা ঠিক ওপারেই, আর একটু সামনে গিয়ে সঠিক জায়গা থেকে ইউ-টার্ন নিতে তার হয়তো আরও কয়েক মিনিট বেশি সময় লাগবে। ওই যে সময় বাঁচানোর তাগিদ, 2 মিনিট বাঁচাতে গিয়ে শর্টকাট নেওয়া। হ্যাঁ, কিন্তু এখানে মনস্তাত্ত্বিক খেলাটা খেয়াল করুন। তিনি এই 2 মিনিট সময় বাঁচাতে গিয়ে আসলে কি করলেন? তিনি তার জীবনের ঝুঁকিটা, তার ওই শর্টকাটের পুরো দায়িত্বটা এমন একজনের ঘাড়ে চাপিয়ে দিলেন যে হয়তো 100 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে আসছে। রাইট?
যে বেচারা উল্টো দিক থেকে সব নিয়ম মেনে আসছিল তাকে হঠাৎ স্প্লিট সেকেন্ডের মধ্যে চোখের পলকে জীবন মরণের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হলো। এক্স্যাক্টলি। এই যে একটা গ্যাপ বা ফাঁকা জায়গা পাওয়া মাত্রই সেটাকে নিজের অধিকার বলে ধরে নেওয়া এবং নিজের ঝুঁকি অন্যের ওপর ট্রান্সফার করে দেওয়া, এটাই রাস্তার এই ইকোসিস্টেমের সবচেয়ে বড় বিপদের কারণ। কিন্তু এখানেই আমার একটা বড় পুশব্যাক আছে। বইতে বলা হচ্ছে এগুলো নাকি মানুষের চরিত্রের আয়না। কিন্তু এটা কি সত্যিই চরিত্রের ব্যাপার? আমার তো মনে হয় এটা স্রেফ আইন প্রয়োগের অভাব। আচ্ছা, কিভাবে? মানে রাস্তায় যদি প্রতি 10 মিটার পরপর সিসি ক্যামেরা থাকে আর কড়া জরিমানার ব্যবস্থা থাকে, তাহলে তো সবাই ঠিকমতো নিয়ম মেনে গাড়ি চালাবে। তাহলে এটা চরিত্র কিভাবে হলো? এটা তো স্রেফ শাস্তির ভয়। শাস্তির ভয় না থাকলে তো মানুষ নিয়ম ভাঙবেই। এই পয়েন্টটা খুবই লজিক্যাল, আর ঠিক এই কারণে বইয়ের পরবর্তী থিমটা এত বেশি ইন্টারেস্টিং। শাস্তির ভয় যখন থাকে না, তখন একজন মানুষ কি করে সেটাই তো তার আসল চরিত্র। বইটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে রাস্তা হলো মানুষের চরিত্রের সবচেয়ে বড় এবং সৎ আয়না। আল্টিমেট মিরর কিভাবে? মানে অফিসে বা পরিবারের সাথে একজন কেমন আচরণ করে তার চেয়েও রাস্তা মানুষের আসল চরিত্র বেশি প্রকাশ করে। হ্যাঁ, কারণটা লুকিয়ে আছে গাড়ির ওই ধাতব বাক্সের ভেতরে। গাড়ির উইন্ডশিল্ডের পেছনে যখন একজন মানুষ থাকেন, তখন তিনি একটা অদ্ভুত মানসিক স্বাধীনতার মধ্যে থাকেন। আচ্ছা, তিনি স্পিডে আছেন, চারপাশের মানুষ তাকে দেখলেও কেউ তাকে ব্যক্তিগতভাবে চেনে না। তিনি কারো কাছে সরাসরি দায়বদ্ধ নন। এই যে অ্যাননিমিটি বা বেনামি থাকার অনুভূতি, এটা মানুষকে সমাজ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয়। মানে একটা বুদবুদের মধ্যে ঢুকে যাওয়া আর কি। রাইট। মানুষ যখন গাড়ির ভেতর থাকে, তখন সে বাইরের পথচারী বা অন্য গাড়ির চালকদের আর রক্তমাংসের মানুষ হিসাবে দেখে না, সে তাদের দেখে অবস্ট্যাকল বা বাধা হিসাবে। তার মানে যখন কেউ আমাকে জাজ করার নেই, আমার বসের চোখ নেই বা পুলিশের ক্যামেরা নেই, তখন আমি আসলে কি সিদ্ধান্ত নিই সেটাই আমার আসল চরিত্র। ঠিক তাই। ধরুন, গভীর রাতে রাস্তা একদম ফাঁকা, সিগন্যালে লাল বাতি জ্বলছে, কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো সিসি ক্যামেরা নেই। সেই মুহূর্তে গাড়ি থামানো হবে নাকি সিগন্যাল ভেঙে বেরিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্তটাই হলো আসল সততা। বাহ, পয়েন্টটা তো দারুণ। আরও আছে, একজন বয়স্ক পথচারী যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, তখন গাড়ির স্পিড কমানো হচ্ছে নাকি দূর থেকে বিরক্তি নিয়ে প্রচণ্ড জোরে হর্ন বাজিয়ে তাকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে, এটাই চরিত্রের সবচেয়ে সৎ প্রকাশ বা অনেস্ট এক্সপ্রেশন। কারণ এই কাজগুলোর জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না। ব্যাপারটা অভাবনীয়। মানে আমরা মুখে যতই নিয়ম কানুন, নৈতিকতা বা বড় বড় আদর্শের কথা বলি না কেন, রাস্তার ওই বেনামি মুহূর্তে আমাদের আসল রূপটা বেরিয়ে আসে। একদম তাই। আর মজার বা ভয়ঙ্কর ব্যাপারটা হলো, রাস্তা কিন্তু কোনো বর্ডার চেনে না, কোনো দেশের নাম বা মানুষের পদবি জানে না। রাস্তা শুধু বোঝে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, স্পিড, মোমেন্টাম আর ইম্প্যাক্ট। রাস্তার কাছে শুধু এই জিনিসগুলোই সত্য। ঠিক বলেছেন। রাস্তা কারোর নাম জানে না, ব্যাংক ব্যালেন্স জানে না, কে কত বড় কর্মকর্তা বা কে কত সাধারণ মানুষ, সেটা রাস্তার কাছে একেবারেই মূল্যহীন। হ্যাঁ, ফিজিক্স সবার জন্যই সমান। কেউ যখন স্টিয়ারিং ধরেন বা রাস্তায় হাঁটেন, তখন রাস্তার চোখে সবাই শুধু একটা ভর বা মাস এবং বেগ বা ভেলোসিটি নিয়ে চলা অবজেক্ট। রাস্তায় নেওয়া প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি ক্ষণিকের ভুল মনোযোগ সরাসরি অন্য একটা মানুষের জীবনের ওপর ইম্প্যাক্ট ফেলে। এখানে কোনো এক্সকিউজ বা অজুহাত কাজ করে না। তাহলে এই সবকিছু সামারি কি দাঁড়ায়? আমরা তো অনেকগুলো গভীর বিষয় নিয়ে আলোচনা করলাম আজ। পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে রাস্তায় বিপদের মূল কারণ শুধু রাস্তার ভাঙাচোরা অবস্থা, আবহাওয়া বা খারাপ ট্রাফিক ব্যবস্থা নয়। আসল বিপদটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের মানসিক অভ্যাসের ভেতরে। সেই অভ্যাসগুলো যা বছরের পর বছর ধরে আমরা লালন করছি। হ্যাঁ, এবং ধীরে ধীরে আমাদের কাছে যেগুলো একদম স্বাভাবিক বা নর্মালাইজড হয়ে গেছে। ঠিক। বিপদকে আর বিপদ বলে মনে না হওয়াটাই সবচেয়ে বড় বিপদ। যেহেতু গতকাল সিগন্যাল ভেঙে কিছু হয়নি, তাই মস্তিষ্ক বলছে আজও কিছু হবে না। আমরা লাক বা ভাগ্যকে স্কিল ভেবে আত্মতুষ্টিতে ভুগছি। এবং ঠিক এই মানসিকতা থেকেই বেরিয়ে আসাটা জরুরি। রাস্তা শেয়ার করার অর্থ হল নিজেদের অজান্তেই একে অপরের জীবনের দায়িত্ব শেয়ার করা। এটা এমন একটা ইকোসিস্টেম যেখানে কেউ একা নিরাপদ থাকতে পারে না, সবাইকে একসাথে নিরাপদ থাকতে হয়। আজকের এই বিস্তারিত আলোচনার
একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ওই যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাস্তায় পা দেওয়ার সেই দৃশ্যটার কথা মনে আছে, যেখান থেকে এই আলোচনা শুরু হয়েছিল। হ্যাঁ, সেই অতি সাধারণ এবং পরিচিত দিনের প্রত্যাশা। পরবর্তীবার যখন কোনো ফাঁকা রাস্তায় বা প্রতিদিনের পরিচিত মোড়ে পৌঁছানোর পর মনের ভেতর একটা গলা বলে উঠবে, কেউ তো দেখছে না, একটু স্পিড বাড়ালে কী বা হবে, বা আজ সিগন্যালটা না মানলে কি এমন ক্ষতি হবে, তখন যেন শুধু এক মুহূর্তের জন্য অন্তত থমকে দাঁড়ানো হয়। এবং এই থমকে নেড়ানোর পর একটা খুব জরুরি প্রশ্ন নিজেদের করা উচিত। ঠিক। সেই প্রশ্নটা হলো, এই যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, এটা কি সত্যি কোনো অসাধারণ ড্রাইভিং স্কিল বা পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা, নাকি এটা স্রেফ একটা গ্যাম্বলিং, একটা ভয়ঙ্কর জুয়া খেলা, যেখানে বাজি হিসেবে রাখা আছে নিজের এবং আশেপাশের সম্পূর্ণ অপরিচিত মানুষগুলোর অমূল্য জীবন? কারণটা কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, কারণ মনে রাখা দরকার, এই জুয়া খেলায় হারলে পরিণতিটা কিন্তু কাউকে একা ভোগ করতে হয় না, শেয়ার করতে হয় সবাইকে। আর হারার কোনো ক্ষতিপূরণ নেই। তো আজ এই ভাবার খোরাক নিয়েই শেষ করছি আমাদের আলোচনা। সাবধানে থাকবেন, রাস্তায় চোখ খোলা রাখবেন।